বাবা মারা যাওয়ার পর মায়ের দ্বিতীয় বিয়ে আমি মেনে নিতে পারিনি, অথচ মা দাবি করে আমার জন্যই তিনি বিয়ে করেছেন, আমি যেন বাবার স্নেহ থেকে বঞ্চিত না হয়। মা রীতিমতো আমাকে জোর করেন তাকে বাবা বলে নিয়ে নিতে, বাবা বলে ডাকতে। মায়ের দ্বিতীয় স্বামীকে দেখলে আমার প্রচণ্ড রাগ হয়। মায়ের কথা আমি মেনে নিতে পারি না। আমার বাবার জায়গা কেন অন্য কাউকে আমি দেব? কেন তাকে বাবা বলে ডাকবো? তাদের মা মেয়ের সম্পর্কে টানাপোড়েন শুধু এই কারণেই। আমার মায়ের দ্বিতীয় স্বামীর নাম শিহাব সুলতান। তিনি আর মা একই অফিসে চাকরি করেন। তার প্রথম স্ত্রী মারা গিয়েছেন অনেকদিন। সেই পরিবারের কোনো সান্ত্বনা দেয়নি। এই লোকটি আমি খারাপ বলতে পারি না। তিনি যথেষ্ট মনজিত স্বভাবের একজন মানুষ, তবু তাকে আমার সহ্য হয় না। প্রতিদিন তিনি সকালবেলা কফি বানান, একটা মগ এগিয়ে দেয় আমার দিকে। ঈশামণি, তোর জন্য স্পেশাল কফি বানালাম, চট করে খেয়ে নি, খেলেই বুঝবি বাবার হাতের কফি কেমন মজা। প্রচণ্ড রাগ হয়। চুপচাপ কফি নিয়ে বেসিনে ফিরে দিয়ে আসি আমি, বেরিয়ে যাই কলেজের উদ্দেশ্যে। এটা একদিন দুদিন নয়, গত 4 বছর ধরে চলছে। আগে কফি সহ মগ আছাড় দিতে ভাগতাম, মা রেগে চড় বসিয়ে দিতেন। এখন শুধু কফি ফেললে মগটা টেবিলে রেখে দিই। আশ্চর্য লাগে লোকটার কত ধৈর্য, এত কিছু করে কীভাবে রোজ কফি বানায়। আমার বাবা হাত ধরে আমি আমার ছোটবেলা কাটিয়েছি, স্কুল গিয়েছি, আইসক্রিম খেয়েছি। ছোটবেলায় আমার অল্পতে ঠান্ডা লেগে যেত বলে আইসক্রিম মা খেতে দিতেন না। আইসক্রিম প্রিয় বলে প্রায় দিন বাবা লুকিয়ে আমাকে আইসক্রিম কিনে দিতেন। মায়ের দ্বিতীয় স্বামীও আমাকে আইসক্রিম কিনে দেয়, লুকিয়ে যেন মা জানতে না পারে। এমন সহজ গলায় বলেন যেন তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। ঈশামণি, এই নে তোর জন্য আইসক্রিম আনলাম, দেখিস তোর মা যেন না জানে। আমার খুব রাগ হয়। তিনি কেন বাবার মতন করে আমাকে ঈশামণি ডাকবেন? এই ডাকাটার অধিকার শুধু আমার বাবার। আমি চিৎকার করে উঠি, আইসক্রিমের বাস্কটা ছুঁড়ে ফেলি। কি চান আপনি? আপনি কি ভেবেছেন বাবার মতো করে বললেই আপনি বাবার জায়গা নিতে পারবেন? মায়ের স্বামী হয়েছেন বলে আপনার বাবা হয়ে গিয়েছেন, আর আনবেন না আইসক্রিম? তিনি দাঁড়িয়ে রইলেন চোখে মুখে অপমান মেখে। মা তেড়ে আসেন, আমাকে হয়তো কড়া কথা বলবেন। তিনি ইশারা দিয়ে থামিয়ে দিলেন। আমি দরজা বন্ধ করে কাঁদি। বাবা মারা গিয়েছেন আমার বয়স তখন 10। তারপর থেকে 7 বছর আমি আইসক্রিম খাইনি, আর উনি এসেছেন আমাকে আইসক্রিম দিতে। শুধু আইসক্রিম নয়, আমার পছন্দের খাবারগুলো তিনি রোজ রান্না করেন। আমি সেগুলো মুখেও দিই না, বাইরে থেকে খাবার কিনে খাই। তবুও তিনি রুটিন মেনে রান্না করেন, আমাকে নজরে নজরে রাখেন। কোথায় যাই, কি করি, কে কে বন্ধু, পড়াশোনা কেমন করছি, প্রতিটা বিষয় তার নখদর্পণে। এতটা মাও নিজেও খেয়াল রাখে না আমার। সবসময় নিজেকে আমার বন্দি মনে হয়। কিছুদিন পর পর তিনি হাবি জাবি গিফট কিনে আনেন আমার জন্য, যার একটাও আমি খুলে দেখি না, ফেলে দিয়ে আসে তার রুমে। জোর করে আমার বাবা হতে চাওয়াটা আমার অসহ্য লাগে। আপনি আমার মায়ের স্বামী, প্লিজ আপনি সেটাই থাকুন। আমার বিষয়ে এত মাথা না ঘামালেও চলবে। মুখে যা আসে তাই বলি, বসি। একদিন রাতে পানি খেতে ডাইনিং রুমে এসে দেখি মা আর তিনি বারান্দায় বসে কথা বলছে। সাহেবা ঈশা ইয়াদিন নেহা নামে এক মেয়ের সাথে ঘুরে। নেহার সম্পর্কে আমি খোঁজ নিয়েছি। মেয়েটা অনেক বাজে ছেলেদের সাথে মিশে, নেশা করে। ঈশাকে নিয়ে আমার ভয় হয়। মা বলেন আমি ওর সাথে কথা বলবো। টিন এজ এর সময় ভুল সঙ্গে পড়লেই সেখান থেকে টেনে তোলা মুশকিল। তারপর তারা ভিন্ন প্রসঙ্গে গেলেন। নিজেদের সুখী জীবনের গল্প। চাঁদের আলোয় দুজন 40 ছুঁই মানুষ মৃদমন্দ আলাপে ব্যস্ত। মাঝে মাঝে তারা আমার প্রশংসা আনছেন, স্মৃতিচারণ করছেন, চাপা সরে হাসছেন। আমি কিছুক্ষণ অতীত হাত তেড়ে বেড়ালাম। আমি বাবার সঙ্গে মাকে এমন মুহূর্ত কখনো কাটাতে দেখিনি কিনা মনে পড়ছে না। মাসে 1-8 দিন মাকে বাইরে নিয়ে যেতেন, রেস্টুরেন্টে খাইয়ে আনতেন। বিবাহ বার্ষিক বাবা ভুলে যেতেন, কিংবা মা মনে করে দিলেও তেমন পাত্তা দিতেন না। মা সেজে গুজে বসে থাকতেন আর বাবা ফিরতেন 1000টা কান্তির গল্প নিয়ে। আজ মাকে এতটা খুশি দেখে মনে হলো তিনি কি বাবার সাথে সুখী ছিলেন? আজ যতটা সুখী আছে তাকে দেখি, তাকে তো বাবার সাথে দেখিনি। সত্যি উনি যতটা সময় পরিবারের জন্য বরাদ্দ রেখেছেন, বাবা তার সিকি ভাগও রাখেন না। আমাকে বাবা খুব ভালোবাসতেন বলে হয়তো মায়ের না পাওয়াগুলো আমার চোখে পড়েনি, কিংবা ছোটবেলায় বলে বিষয়গুলো বুঝিনি। দীর্ঘশ্বাস ফেললাম। আমি চুপচাপ ঘুরে চলে গেলাম। শীতের ছুটিতে কলেজ বন্ধ হয়ে গেল। ছুটির দিনগুলো অলসভাবে কেটে যাচ্ছিল বলে ভাবলাম নতুন কিছু উপন্যাস নিয়ে আসি। চট করে রেডি হয়ে নিলাম।
মাকে জানিয়ে বের হব। তখন সুলতান সাহেব বললেন, আমি তোর সঙ্গে যাই, আমারও কিছু বই কেনা দরকার। মুহূর্তে আমার মেজাজ তিরিক্ষি হয়ে গেল। বললাম, না, আমি আমার মতো যাব। মা বলে, কি এমন হবে সাথে গেলে? আরে, আমি তোর সাথে যাব না, তোর সামনে কিংবা তোর পেছনে পেছনে হাঁটবো, তাহলে চলবে? আমি আর কিছু বললাম না, বলা ব্যর্থা। উনি আমার পেছনে পেছনে হাঁটছেন, আমি দাঁড়িয়ে পড়লাম। পেছনে পেছনে হাঁটবেন না তো? মনে হচ্ছে আপনি ছেলে ধরা আমাকে ফলো করছেন। বিরক্তকর। তাহলে সামনে সামনে হাঁটবো? তার সরল উত্তর, হ্যাঁ, সামনে যান। তাহলে কিন্তু আমাকে তোর বাবার মতো লাগবে, মনে হবে বাবার পিছু পিছু মেয়ে হাঁটছে বলে তিনি গট গট করে সামনে হাঁটা ধরল। ঠিক তখনই একটা ভয়াবহ ঘটনা ঘটে গেল। আচমকা দ্রুত গতির একটা প্রাইভেট কার এসে সুলতান সাহেবকে ধাক্কা দিয়ে চোখের পলকে দৃষ্টি সীমার বাইরে চলে গেল। তিনি ছিটকে পড়ে গেলেন কয়েক ফুট দূরে। ঘটনা আকস্মিকতার আমার যেন শ্বাস আটকে গেল। আমি থমকে দাঁড়িয়ে রইলাম, যেন আমার পা দুটো পাথর পরিণত হয়েছে। চারিদিকে থেকে লোকজন ছুটে আসতে লাগলো। তাদের মধ্যে একজনের সাথে ধাক্কা লাগলো। আমি স্বস্তি ফিরে পেলাম। ছুটে গেলাম সেদিকে। রক্তাক্ত সুলতান সাহেবের নিথর পড়ে রয়েছে, তার রক্তে রাস্তা ভেসে যাচ্ছে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।